আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ইউটিউব ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা টাইটেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে আজকে আমরা কোন বিষয় সম্পর্কে কথা বলতে যাচ্ছি। ইতোমধ্যে অনেকগুলো ভিডিও, অনেকগুলো বক্তব্য, অনেকগুলো আন্দোলনের কর্মসূচি আমরা আপলোড করেছি সাধারণ ছাত্র পরিষদের পক্ষ থেকে। তো আজকে যিনি আমার সাথে আছেন, আমরা আপনারা ইতিমধ্যেই জানেন ওনার পরিচয়, তারপরও আমরা চাইব যে ওনাকে সামান্য পরিচয় করিয়ে দিতে। আপনারা জানেন উনি বাংলাদেশের বর্তমান সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র এবং যে সরকারি চাকরি বয়স বৃদ্ধির যে আন্দোলন চলছে, উনি হলেন এটার কেন্দ্রীয় ব্যক্তিত্ব। এবং উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রির উপর মাস্টার্স করেছেন। এখন উনি এমপিল করছেন। জাতিসংঘে শান্তি মিশন যে বিষয়টা রয়েছে, এটার মধ্যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মুখ্য ভূমিকা কী, এটার মানে অর্থাৎ আমাদের কি কি অবদান আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রেখেছে, সেই বিষয়ের উপরে উনি থিসিস জমা দিবেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা যে সরকারি চাকরির বয়স বৃদ্ধির যে যুক্তিকতা, এটার যে পটভূমি, এটার যে প্রেক্ষাপট, এটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা ইমতিয়াজ ভাইয়ের কাছে জানতে চাই যে বাংলাদেশে বিভিন্ন ছাত্র সমাজ, ছাত্র রাজনীতির দল রয়েছে, যেমন বাংলাদেশ ছাত্র দল, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র শিবির, তারপরে বা অর্থাৎ বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, মার্ক্সবাদী সংগঠন রয়েছে, তারপরে বিভিন্ন আপনার অরাজনৈতিক সংগঠনও রয়েছে। কিন্তু আমরা দেখলাম যে তাদের পক্ষ থেকে কোনো প্রকারেই বয়স বৃদ্ধির যে একটা আন্দোলন, যে একটা যৌক্তিক আন্দোলন, এটার কোনো ভূমিকা আমরা পরিলক্ষিত করিনি। তো আপনারা আসলে কিসের প্রেরণায় বা কোথায় থেকে এই আন্দোলনটার মানে সূচনা করেছেন, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। এর আগে আরেকটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আমরা বর্তমান বিশ্বের যদি বিভিন্ন দেশে তাকাই ইমতিয়াজ ভাই, তাহলে দেখি যে সরকারি চাকরি বলেন বা বেসরকারি চাকরি বলেন, বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। যদিও দক্ষিণ এশিয়াতে দুই একটা দেশে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে অন্যান্য ইউরোপ কান্ট্রিগুলোতে তাকালে ফার্স্ট ক্লাস যে কান্ট্রিগুলো রয়েছে, সেকেন্ড ক্লাস যে কান্ট্রিগুলো রয়েছে, এগুলোর মধ্যে বয়স সীমাবদ্ধতা নেই। এই ব্যাপারেও বিস্তারিত আপনার থেকে জানতে চাই। ধন্যবাদ সানি ভাইকে আপনার সেই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আর আসসালামু আলাইকুম সবাইকে যারা শুনছেন। তো আসলে এখানে যে জিনিসটা আসলে সানি ভাই বলেছে, আসলে দেখুন বর্তমান যে রাজনীতি, জি জি, বা বলতে গেলে ছাত্রদের মানে স্টুডেন্ট পলিটিক্স, জি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, জি জি, যা এই উপমহাদেশে যখন ইংরেজরা এসেছিল, জি জি, সেই ইংরেজদের তাড়াবার জন্য কিন্তু এই ছাত্ররা গর্জে উঠেছিল। জি জি, এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জি ওনাকে ইংরেজরা বন্দি করে রেখেছিলেন। জি, উনি কিন্তু কবিতা লিখেছিলেন, ভাঙরে ভাঙ জেলের তালা, যত সব বন্দি ছাড়া আগুন জ্বালা। তো এরকম অনেক শব্দ কিন্তু ওই সময় ছাত্রদের ধমনীতে, মানে ধমনী শিরায় আগুন মানে উদ্দীপ্ত করেছিল। জি জি, তো তারপরে দেখুন যে ছাত্ররা ব্রিটিশ আমলের তাদের যে ছাত্র আন্দোলনের মৌলিক যে বিষয় ছিল, সেটা হচ্ছে তারা এই দেশকে ভালোবাসতো প্রথমত, জি জি, আর দ্বিতীয়ত এই দেশকে রক্ষা করার জন্য মেন উদ্দেশ্য ছিল ইংরেজদের এই দেশ থেকে তাড়ানো। জি জি, এই দুটা টপিকসের উপর তারা রাজনীতি করত। জি, তারপর যখন আমরা বাংলাদেশ 1947 সালে দেশ ভাগ হয়ে গেল, ইংরেজরা দেশ থেকে চলে গেল, জি জি, তখন দুটি ভূখণ্ডের জন্ম হলো, জি, একটা পাকিস্তান, একটা ভারত, এবং আমরা পাকিস্তানে পড়েছিলাম। জি, তো তারপর যখন দুটি পাকিস্তান আসার পর পাকিস্তানও দুটা অঞ্চলে ভাগ হয়ে গেল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। জি জি, আমরা পূর্ব পাকিস্তানে পড়লাম, কিন্তু আমাদের মধ্যে একটা প্রবলেম থেকে গেল যে ডোমিনেটিং একটা মন মানসিকতা। জি জি, তো সব দিক থেকে আমরা বঞ্চিত হতে থাকলাম। পরিশেষে
যখন মোহাম্মদ আলী জিন্না কার্জন হলের এক ভাষণে বলেছিল যে উর্দুই হবে এদেশের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা, জি। তখন কিন্তু ছাত্র সমাজ গর্জে উঠেছিল অবশ্যই। এবং এটা ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন। জি জি। এবং এই সাংস্কৃতিক আন্দোলনটাই রাজনৈতিক রূপ পরিগ্রহ করে 1971 সালে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। বাংলাদেশ নামে একটি ভূখণ্ড হ্যাঁ, আমাদেরকে ভূখণ্ডের, দিয়েছে। হ্যাঁ, ওনারাই বীজ বপন করেছিল। তো দেখুন, এই যে একটা সাংস্কৃতিক আন্দোলন, জি। পরবর্তীতে 1969-এ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তুলে আইয়ুব খানের পতন ঘটিয়েছিল। রাইট রাইট। তো এবং এটা এইভাবেই- কার্জন হল থেকে সূচনা হয়েছিল। হ্যাঁ, ওখান থেকে সূচনা হয়েছিল। জি জি। তো এই যে ঐতিহ্যবাহী ছাত্র সমাজ, তখনও কিন্তু আমি বলবো ছাত্রদের রাজনীতি ছিল কিরকম, যে দেশকে রক্ষা করা, দেশকে সাধারণ রক্ষা করা জনগণকে রক্ষা করা। এবং পাকিস্তানিদের দেশ থেকে তাড়ানো। তাড়ানো। মানে এই দুটা ইস্যু কেন্দ্রিক ছাত্ররা হ্যাঁ। ওই সময় রাজনীতি করেছে রাজনীতি করেছে। এবং তারা রাজনীতির একটা প্রতিষ্ঠান ছিল তখন। জি জি। তারপরে 69-এর ছাত্রদের যে মানে আন্দোলনের পর 71-এর যে স্বাধীনতা, সেখানেও ছাত্রদের অবদান অবদান ছিল। বিশাল ছিল। জি। কারণ অবদান বলতে কি, যেহেতু স্বাধীনতার বীজ তারাই বপন করেছে, বপন এই ছাত্র করেছে। সমাজ, হ্যাঁ। তারা প্রথম এই বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিয়েছিল মাতৃভাষার জন্য, যে মাতৃভাষা আজ আমরা জানি আন্তর্জাতিক রফিক বরকত মাতৃভাষা ওনারা হিসেবে, ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। স্টুডেন্ট ছিল। এই এই 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে। তো এখন কথা হলো যে আমাদের মানে ছাত্ররা যে একটা মানে রাজনৈতিক প্রতিষ্ঠান, মানে রাজনৈতিক প্রতিষ্ঠান কেন্দ্রিক যে তারা মানে তাদের রাজনৈতিক পারফরমেন্স শো করেছে। তো 71-এর পর, স্বাধীনতার পর সেই ছাত্র 90 সংগঠনকে পর্যন্ত, 90 পর্যন্ত 90 বা এর আগ পর্যন্ত আমরা ছাত্রদের সক্রিয় রূপে দেখি নাই বাংলাদেশে। বাংলাদেশে দেখা হয়নি। রাইট। তাদের মানে তারা রাজনৈতিক প্রতিষ্ঠান রূপে আমরা মানে পরিগণিত হয়নি। তবে 90-এর আন্দোলনে ছাত্ররা জেগে উঠেছিল, যে তারা 90-এর আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে তারা কিন্তু ব্যাপকভাবে ভূমিকা রাখে। এবং তখন মনে হয়েছিল যে তারা মানে ছাত্রদের যে তারা ঐতিহ্যবাহী যে ছাত্র সমাজ, তার একটা ভূমিকা তখন আমরা পরিলক্ষিত হয়। বাট যখন 90-এর পর দুটি দল এই বাংলাদেশকে ধারাবাহিকভাবে শাসন করে যা শুরু করলো, এই দুটি দলের ছত্রছায়ায় দুটো ছাত্র মানে রাজনৈতিক দল, একটা ছাত্রলীগ এবং আরেকটা ছাত্রদল, তারা কিন্তু ধারাবাহিকভাবে মোটামুটি ওই রাজনৈতিক ছত্রছায়ায় ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। কিন্তু দুঃখের বিষয়, তারা যে ছাত্রদের প্রতিনিধি, তারা যে ছাত্রদের লিডার, ছাত্রদের লিডার হিসেবে এই 90 থেকে 2022 পর্যন্ত আমরা দেখিনি যে ছাত্রদের মৌলিক অধিকারগুলো নিয়ে তারা রাজপথে কখনো আন্দোলন করেছে বা একটা টু শব্দ বন্ধ করেছে। তারা তো করেইনি, বরং তাদের নিঃস্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই ছাত্র সমাজের মৌলিক অধিকারের উপর তারা আঘাত এনেছে, হস্তক্ষেপ করেছে। এখানে আরেকটা বিষয় ভাইয়া মানে বলতে চাচ্ছিলাম, যে আপনি কথা বলবেন না, সেটা হলো আমরা 90-এর পরে যত ছাত্র সংগঠনকে দেখেছি ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলন করতে বা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে, কিন্তু এর মধ্যে ওই মানে অর্থাৎ প্রাতিষ্ঠানিক বা সামাজিক বা ছাত্রভিত্তিক উন্নয়নের পরিবর্তে আমরা দেখেছি যে ছাত্র নিপীড়ন, তারপরে আপনার পরীক্ষা বর্জন, তারপরে আপনার সেশন জট ইত্যাদির কারণগুলোর মধ্যে পিছনেই কিন্তু অনেকটা এই বড় বড় দুটি সংগঠন কিন্তু আপনার জড়িত ছিল। আপনি এটা লক্ষ্য করবেন যে তারা আজকের যে একটা বিষয় আপনারা তুলে এনেছেন, আমি এটা অ্যাড করতে চাই, সেটা হলো আপনারা যে বিষয়টা তুলে এনেছেন যে সরকারি চাকরির বয়স বৃদ্ধির যে যুক্তিগতটা আমরা দেখছি, সেটার জন্য আজকে আপনারা প্রায় অনেক বৎসর ধরে করতেছেন, কিন্তু এই পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রকার সমর্থন আমরা দেখিনি। আসলে দেখুন, যখন ওই যে আমি একটা কথা শেয়ার করলাম, যখন দেখি যে ছাত্রদের উপর দায়িত্ব ছিল ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা, তারা যখন কথা বলেনি, তখন আমরা 2012 সালে আমি প্রথম 11 দফা দাবি নিয়ে ঐতিহাসিক শাহবাগ স্কয়ার
প্রথম অবরোধ করি, স্বাধীনতার 42 বছর পর পরে আমি প্রথম শাহবাগ অবরোধ করে আন্দোলনের সূচনা করি। সূচনা। কিন্তু দুঃখের বিষয়, যে আন্দোলনটার জন্য শাহবাগের সৃষ্টি, জি। যে দাবিটার জন্য শাহবাগ আজ আন্দোলনের আতুর দাবি আদায়ের আতুর ঘর হিসেবে পরিচিত, সেই সেই আমাদের সেই ন্যায্য অধিকারটি এখন পর্যন্ত আদায় হয়নি। তো আমি যেটা বলছিলাম যে দেখুন, যে দাবিটা একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা যে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি, তো গভর্নমেন্ট যে রেসপন্স করেনি এমনটাও নয়। কারণ আমরা দেখেছি যে মহামান্য রাষ্ট্রপতি ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনা করার সময় চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার কথা উনি প্রথম বলেছিলেন। তারপরে প্রায় স্বাধীনতার পর কোনো একটা দাবি এতবার মহান সংসদে উত্থাপিত হয়নি। যেমনটা মনে হয় ১০০ বারের মতো প্রস্তাব আসছে এই মহান জাতীয় সংসদে এই যৌক্তিক দাবিটি। তারপরে যৌক্তিকতার বিচারে আমাদের চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এই দাবিটি জনপ্রশাসনের সংসদীয় স্থায়ী কমিটি ৫ বার সুপারিশ করেছে। আপনারা জানেন যে জনপ্রশাসনের সংসদীয় স্থায়ী কমিটি যখন সুপারিশ করে কোনো দাবি, কোনো ইস্যু নিয়ে, তখন সেই ইস্যুটা মানে ধরেই নিব যে প্রায় ৭০ থেকে ৮০% বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়ে যায়। কিন্তু তারপরেও ৫ বার সুপারিশ করার পরেও আমাদের এই দাবিটা এখনো বাস্তবায়ন হয়নি। তবে আমি এই জায়গায় একটা জিনিস মানে গভর্নমেন্টের মধ্যে সমন্বয়হীনতার মানে একটা গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। জনপ্রশাসন সংসদীয় স্থায়ী কমিটি গভর্নমেন্টেরই প্রতিষ্ঠান, তাই না? তো তারা সুপারিশ করে, আবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী না করে দেয়। তো এই জায়গায় একটা গ্যাপ পরিলক্ষিত হচ্ছে, বুঝতে পারতেছি না। তাদেরই প্রতিষ্ঠান জনপ্রশাসন সংসদীয় স্থায়ী কমিটি, আবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী, ওনারা সুপারিশ করে, উনি না করে দিচ্ছে। তারপরে মহান জাতীয় সংসদে আমরা কণ্ঠভোটের আয়োজন করলাম। মানে আমরা বলতে আমরা মানে তাদেরকে হেল্প করেছি, এমপি মহোদয়কে। আমরা বিভিন্ন এমপি মহোদয়ের মানে আমাদের তথ্যগুলা তাদের কাছে পৌঁছে দিয়েছি। তো তারা প্রায় ৪ বার কণ্ঠভোটের আয়োজন করা হয়েছিল মহান জাতীয় সংসদে। তো সেই সময়ে কৌশলে আমাদের সেই মানে কণ্ঠভোটটার মানে ওই ডিপ্লোম্যাটিক অ্যান্সারের মাধ্যমে কণ্ঠভোট থেকে কোনো রেজাল্ট আসে নাই। তো এখন কথা হচ্ছে যে আর এরপরে মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া উনি বলল যে একটা প্রেস ব্রিফিংয়ে বললো যে চাকরির প্রবেশের বয়স আমরা বৃদ্ধি করে দিচ্ছি বা খুব দ্রুতই হবে। তো এখন হয়তো ৫ বছর হয়ে গেছে তার ব্রিফিং, এখন পর্যন্ত ঝুলে আছে। তো তারপরে সবচেয়ে দুঃখের বিষয়, সব না হয় আমরা ধরে নিলাম যে এটা লিখিত কোনো ডকুমেন্ট ছিল না, যদিও জনপ্রশাসন সংসদীয় স্থায়ী কমিটির ডকুমেন্ট লিখিত। তারপরে যখন ২০১৮ সালে সরকার নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো, তো তখন আমরা কিন্তু ব্যাপকভাবে আন্দোলন জমিয়েছি সারা দেশব্যাপী। তখন গভর্নমেন্ট একটা সিস্টেম করলো যে যেহেতু সারা দেশব্যাপী আন্দোলন, ইয়াংরা ভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে, তখন তারা কি করলো, নির্বাচনী ইশতেহারে চাকরিতে প্রবেশ বয়স বৃদ্ধির জন্য লিখিত অঙ্গীকার দিল ১,০০,০০০ কোটি ছাত্র সমাজকে। তো অঙ্গীকার দেওয়ার পর ছাত্র সমাজরা তো ব্যাপক উল্লসিত যে এবার গভর্নমেন্ট ক্ষমতা আসলে আমাদের দাবিটা বাস্তবায়ন হবে, যেহেতু তাদের ইশতেহারে দেওয়া। এটা তো মানে আমার কথা না, আমি প্রমাণ সহ দেখাতে পারবো, তাদের ইশতেহারে লিখিত আছে যে আবার যদি আমরা ক্ষমতায় আসি অ্যাডভান্স গণতন্ত্রের সাথে সামঞ্জস্য করে চাকরিতে প্রবেশ বৃদ্ধি করে দেব। আমরা জানি অ্যাডভান্স গণতন্ত্রের দেশ ভারত, সেখানে প্রদেশ ওয়াইজ শাসিত, সেখানে ৪০, ৪৫, ৩৫, ৪২ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়স আছে। এটা বিভিন্ন প্রদেশে। আর আমরা তো ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রির যে মানে পাবলিক সার্ভিস কমিশন যে চিত্রগুলা, এগুলো আমরা কিন্তু তাদের সামনে তুলে ধরেছি বারবার, যে আমরা দেখুন আমরা এই বাংলাদেশের ছাত্র সমাজ বা বাংলাদেশের বেকাররা, তারা কিন্তু মেধা, যোগ্যতা, দক্ষতা সবচেয়ে বেশি অপচয় হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, তো এখন এই মেধা, দক্ষতা, যোগ্যতার অপচয় যদি আমরা রোধ করতে চাই, তাহলে তাদের চাকরিতে প্রবেশের বয়সের সুযোগটা দিতে হবে, সুযোগটা অবারিত করতে হবে, বহির্বিশ্ব যেভাবে দিচ্ছে। কিন্তু এই কথাগুলি আমরা বারবার তুলে ধরছি, শুধু তুলে ধরছি ভদ্রভাবে নয়, আমরা এই দাবিতে আদায় করার জন্য ৪০ বার শাহবাগ মোড় অবরোধ করেছি, এবং আমি নিজে
প্রায় 30 থেকে 35 বার গ্রেপ্তার হয়েছি। জি জি দিনের পর দিন শাহবাগ থানায় আমরা অবস্থান করেছি, নির্যাতন ভোগ করেছি। জি। আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম জি, জি। যখন পুলিশ জি, জি, আমাদের ওই উপর অনশনের ব্যাপকভাবে, সময়। হ্যাঁ, নির্যাতন করে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে দেখুন, একটা দাবি, একটা ন্যায্য অধিকার, এই অধিকারটা আদায় করার জন্য এই স্বাধীন বাংলাদেশের ছাত্ররা মানে আমরা যারা একটা মানে ওই অহিংস পদ্ধতিতে আন্দোলন করে আসছি, সহিংস না, অহিংস পদ্ধতি, জি হ্যাঁ। তো আমরা চাচ্ছি যে স্বাধীন বাংলাদেশে এই ছাত্ররা কেন সহিংস হবে, স্বাধীন বাংলাদেশে এই ছাত্ররা কেন ভাঙচুর করবে, স্বাধীন বাংলাদেশে কেন ছাত্ররা অগ্নিসংযোগ করবে, ডিস্ট্রাকটিভ কিছু করবে, এর পক্ষে আমি নই। আমি চাচ্ছি যে আমরা দেশের সর্বোচ্চ শিক্ষিত ছাত্র সংগঠন, আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের যৌক্তিক দাবিটা রাজপথে তুলে ধরব, গভর্নমেন্ট সেটা নিয়ে গবেষণা করবে, রিসার্চ করবে, করার পরে তার একটা স্পষ্ট যুক্তি আমাদের দিয়ে বলে দিবে যে এর পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে তুলে ধরবে। এটাই স্বাভাবিক, কারণ আমরা দেখছি ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতেই ছাত্রদের এই অধিকারগুলো নিয়ে তারা রাজনীতি করে না, আন্দোলনও করে না। কারণ এটা আন্দোলনের বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়, অনুধাবনের বিষয়। কিন্তু আজ 7-8 বছর থেকে এই যৌক্তিক দাবিটি নিয়ে আন্দোলন করার পরেও তাদের অনুধাবনে বা উপলব্ধিতে এখন পর্যন্ত মানে কোনো প্রকার এই বিষয়টার রেসপন্স আমরা পাইনি। আমার জানি না তারা বধির হয়ে গেছে কিনা, আমার মনে হয় বধির হয়ে গেছে। কারণ এই বিষয়টা যেহেতু আমরা একটা বিষয় সারা মানে যেটা সারা বিশ্বব্যাপী আলোচিত, জি জি, যেটা আমরা প্রত্যেকটা কান্ট্রির চিত্র তুলে ধরেছি। জি জি, পৃথিবীর এমন কিছু কান্ট্রি আছে জি। যে কান্ট্রিগুলোতে আপনার চাকরিতে প্রবেশের বয়স কোনো সীমা নাই, না, মানে অনির্ধারিত। প্রবেশের বয়সের অবসরের বয়সের সীমা আছে, প্রবেশের সীমা নাই, অনির্ধারিত। অনির্ধারিত। তুমি যদি ফিটনেস দেখাতে পারো হুম। তুমি জয়েন করবা, সমস্যা কোথায়, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? তো কিন্তু আসলে এই জিনিসগুলা আজ দেখুন আমরা কোন জায়গাতে মানে মানে সিস্টেমে মানে ধরা খাচ্ছি। আমাদের বাংলাদেশে অনেকগুলো বিদেশি প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলোতে দেখবেন বেশিরভাগ প্রজেক্টগুলো বিদেশিদের আন্ডারে চলে যাচ্ছে। কেন? রাইট। ওখানে আর আমাদের এখানে যে নতুন করে যারা প্রজেক্টে চাকরি নেয়, জি জি, তারা এখান থেকে হয়তো বা 10 বছর 5 বছর পরে চলে যায়। চলে যায়। চলে যাওয়ার পর নতুন করে তারা অ্যাপ্লিকেশন করতে পারে না। না, কিন্তু তাদের যে অভিজ্ঞতাটা এটা কিন্তু আর কাজে লাগাতে পারলো না। অথচ এই একমাত্র এই একটা কারণে প্রজেক্টগুলা মানে বহির্বিশ্বে ওরা নিয়ন্ত্রণ করতেছে, কারণ ওরা তো এই মেধাকে ওই শিকল দিয়ে বেঁধে রাখে নাই, বেঁধে রাখে না। ওদের মেধা মুক্ত, ওদের কাজের সীমা বা বয়সের সীমা অবারিত। হ্যাঁ, এই কারণে কিন্তু তারা ভালো ভালো জায়গাগুলোতে মানে ওই কাজ করতে পারছে, যোগ্যতা দক্ষতা সম্পন্ন মেধা তারা পাচ্ছে, কাজে লাগাতে পারছে। আর আমাদের অপরিপক্ক মেধাগুলা শুধু মানে এখানে ওই নতুন করে আসছে, এরা তো বেশি একটা কিছু প্রথমে পারে না, কারণ এদের অভিজ্ঞতা যোগ্যতা নেই। যার দরুন কিন্তু আমরা বিভিন্ন সেক্টরে কিন্তু আমরা মানে মার খেয়ে যাচ্ছি বলা চলে। তো যাও, আমার কথা হলো যে দেখুন, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই বাংলাদেশে মানে প্রায় 80 লক্ষ, আইলের তথ্য মতে 80 লক্ষ উচ্চশিক্ষিত কর্মহীন যুবক এই বাংলাদেশে বর্তমানে বসবাস করছে। তো ইয়াং জেনারেশনের স্বর্ণযুগে আমরা বসবাস করছি। আমরা যখন বৃদ্ধ হব, সবচেয়ে বেশি বৃদ্ধ এই বাংলাদেশে বাস করবে। তো আমি মনে করি যে এই যে ইয়াং জেনারেশন, এক ঝাঁক ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশনকে এই গভর্নমেন্টের উচিত ছিল প্রপার ইউটিলাইজ করা, এদের ব্যবহার করা। কারণ এরা মোটামুটি আমি মনে করি আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে সব জেনে তারা কিন্তু কাজের জন্য অপেক্ষা করছে, কাজ পাচ্ছে না, রাইট। হ্যাঁ, আজ আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানাই, তারা পদ্মা সেতু করতেছে, তারপরে কর্ণফুলী টানেল করছে, ফ্লাইওভার করছে, ভালো কথা। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কি জানেন? এই যে কর্মহীন বেকার যুবক, এদের হাতে কর্ম তুলে দেওয়ার জন্য কর্মক্ষেত্রে বাজেটের এক বিশাল বরাদ্দ করা। কারণ এই ইয়াংদের আর এই দেশ কখনো পাবে না, এদের প্রপার্টিলেস
করতে পারলো না, এই ঘাটতি কিন্তু একদিন মানে হয়তোবা এখন তারা বুঝতেছে না, পরবর্তীতে এই গ্যাপ কিন্তু তারা মানে এটা পূরণ করতে পারবে এই না। জাতি মানে একটা বিশাল মানে ঘাটতির মধ্যে পড়ে যাবে। আমি যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই যে সিচুয়েশন, এই জন্য আমি এটুকু মনে করব যে দেখুন, এই বাংলাদেশের এই যে কর্মহীন বেকার যারা আছে, জি জি তাদের জন্য মনে হয় কোনো কিছু একটা করা। জি জি স্পেশালি আমাদের প্রতি বছরে প্রায় 16 লক্ষ ছাত্র চাকরি প্রার্থী হয়। তো আমাদের গভর্নমেন্ট পোস্ট থেকে অন্যান্য পোস্ট মিলে সেখানে 5 থেকে 7 লাখ শূন্য পদ আছে। শূন্য পদ আছে। তো এটা যেহেতু শূন্য পদগুলা ফাঁকা হচ্ছে, আর ওই 16 লাখ থেকে 5 লাখ ঢুকে যাচ্ছে ওখানে, মেধা যোগ্যতা দক্ষতা যাই হোক ঢুকে যাচ্ছে। কিন্তু এই যে প্রতি ইয়ারে 7 থেকে 8 লাখ অতিরিক্ত বেকার যুবক, এরা কোথায় যাবে? এদের নিয়ে গভর্নমেন্টের পরিকল্পনা কি? গভর্নমেন্ট কি কখনো একবারে ভেবেছে যে যেহেতু শিক্ষার মান বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, কিন্তু আপনি কিন্তু কর্মক্ষেত্র বাড়াচ্ছেন না। এই যে এই গ্যাপটা নিয়ে তো গবেষণা করা উচিত যে বাংলাদেশে প্রতি ইয়ারে এক্সেস বেকার কতগুলা। এই এক্সেস বেকার সংখ্যা প্রায় 7 লাখ। জি জি এই 7 লাখ আজ জমে 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 80 লাখে হয়ে গেছে। আজ বাংলাদেশের বেকারের অবস্থাটা কি তাদের নিয়ে কেউ ভাবছে? না না, এটা তো এটাই তাদের নিয়ে কেউ গবেষণা করছে? আজ বেকাররা, এদের সাথে যখন আমরা খুব কাছ থেকে কথা বলি, সারা বাংলাদেশের বেকারের সাথে আমাদের কমিউনিকেশনটা আছে, তাদের কান্না আমরা শুনি। আজ তারা বাদাম বিক্রি করছে, আজ তারা রিক্সা চালাচ্ছে, তারা চা বিক্রি করছে। আমি জানি কাজে কোনো লজ্জা নেই, কিন্তু এই কাজটা তারা অনেক আগেই করতে পারতো। এই মাস্টার্স কমপ্লিট করার পরে কেন? কি প্রয়োজন ছিল? আজ আমার এক ফ্রেন্ড, আমি জি, জি। খুশ গল্প করি যে আমরা যখন একসাথে লেখাপড়া করেছি, জি তখন হয়তো আমাদের লেখাপড়াটা একটু কমপ্লেক্স ছিল। জি জি তো অনেক বন্ধু পারে নাই, মানে পাশ করতে পারে নাই, ক্লাস 9-10-এ ঝরে গেছে, ড্রপ আউট হয়ে গেছে। যাই হোক, ওরা অনেক আফসোস করেছে, যাই রে তোরা ইউনিভার্সিটিতে গেলি আর আমরা পারলাম না। মানে আমাদের মানে ওরা কান্নাই করে দিছে যে এই এই এখন এখন আমার কথা হলো কি, ঠিক আছে যে ওরা ওই সময়টা আসলে মানে ভাবছে যে হাই আমরা পারলাম না, আমাদের জীবন থেকে অনেক সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম, আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারলাম না। যাই হোক, এখন আমার কথা হলো দেখুন, এই বন্ধু তারা ওই জায়গা থেকেই নিজের জীবনের লক্ষ্য খুঁজে নিয়েছে, ওখানেই তারা লাইভ দেখেছে, ওখানে লাইভটি খুঁজেও পেয়েছে। রাইট। ওরা লাইভ খুঁজে পেয়ে ওরা অনেক কিছু পেয়েও গেছে জীবনে। কিন্তু আমরা যারা আজ উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য ইউনিভার্সিটিতে আসছি, ইউনিভার্সিটি কমপ্লিট করার পর যখনকার হতাশার সাগরে নিমজ্জিত, হ্যাঁ, অথবা চাকরির পিছনে হন্য হয়ে খুঁজছি, জি জি তো এই যে জীবনটা, জি আজ এখন যদি গভর্নমেন্ট আমাদের বলে যে তারা কাজ করতে পারে না কেন, কাজকে তারা লজ্জা পায় কেন, বহির্বিশ্বে তারা কাজকে লজ্জা পায় না, আমার কথা হলো কি, আমরা কাজের কালচারে বড় হইনি, আমাদের কাজের সংস্কৃতি নেই। নাই। যদি আগের থেকেই থাকতো তাহলে আমরা সব কাজ করেই বড় হইতাম। কিন্তু আজ দেখুন, সেই ফ্রেন্ড তার জায়গা থেকে কিন্তু লাইফ খুঁজে পেয়েছে, কিন্তু লক্ষ লক্ষ ছাত্ররা যারা উচ্চশিক্ষা করতে এসে তারা লাইফকে হারিয়েছে। কি বলবো, যদি এরা আগে ড্রপ আউট হয়ে যেত, আমরা তো আগে ড্রপ আউট হয়ে যেতাম, তাহলে আমার মনে হয় লাইফ খুঁজে পেতাম। জি। এখন তো হতাশার সাগরে আমরা পারতেছি। আমি একটা কথা এখানে বলতে চাই ইমতিয়াজ ভাই, সেটা হলো আপনি যদি বিশ্বের ইউনিভার্সিটিগুলো লক্ষ্য করেন, আপনি দেখবেন যে টিউশন ফির ব্যাপারটা, যেমন মনে করুন আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, রাইট? এখন একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে যখন আমি এমএ কমপ্লিট করলাম, তখন আমাকে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের জন্য অ্যাপ্লাই করতে হয়, পরীক্ষা দিতে হয়। কিন্তু সবচেয়ে হতাশাজনক হলো যে যে একটা লোককে, মানে একেবারে যাদের লবিং আছে বা যারা মানে অর্থাৎ স্বজন প্রীতি করে ঢুকাচ্ছে, এটা এরকম তো হচ্ছে অহরহ হচ্ছে। কিন্তু যারা আমার মতো, আপনার মতো, যেমন আপনি জানেন হয়তো, আমি এই পর্যন্ত 100টা পরীক্ষা দেওয়া হয়ে গেছে আমার।
100টা পরীক্ষা অলরেডি দেওয়া হয়েছে, আমি বাদ দিয়ে দিয়েছি, আমি আর পরীক্ষা দিচ্ছি না। কিন্তু 100টার জন্য যদি আপনি প্রত্যেকটা পরীক্ষার জন্য কমপক্ষে যদি 1000 টাকা ব্যাংক ড্রাফট বা ফর্ম ফিল আপ করতে বা অ্যাডমিট কার্ড কিনতে, এগুলো 1000 টাকা হলে 100টার জন্য কত হাজার টাকা গিয়েছে? 1 লাখ টাকা নিয়ে গেছে। এটা তো একসাথে যায়, আমরা তো এভাবে সংগ্রহ করতে হয়েছে বাবার থেকে টিউশনি করে বা বিভিন্ন অন্যান্য কাজ করে। কিন্তু বিশ্বের বুকে যদি আপনি তাকান ইমতিয়াজ ভাই, এটা হলো রিয়েল কথা, একটা ইউনিভার্সিটি আপনার কাজকে খুঁজে দিবে। যেমন বাংলাদেশে এটা হয়, কোথায় হয়, যেমন ড্যাফোডিল ইন্টার্ন ইউনিভার্সিটি, যেহেতু আমি ড্যাফোডিল ইন্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি জানি ওইখানে যারা এমএ কমপ্লিট করে এখান থেকে তাদেরকে স্কলারশিপ দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আমরা কি বলি, ব্রেন ড্রেন, অর্থাৎ মেধা পাচার হচ্ছে। আপনি দেখবেন যারা উচ্চ লেভেলে রয়েছে বা মধ্যবিত্ত, কোনো মানে উচ্চ মধ্যবিত্ত প্লাস মানে রিচ পিপল, যারা ধনী ঘরের ছেলেমেয়েরা, এরা কিন্তু দেশে থাকছে না। কিন্তু আমার মতো আপনার মতো 80 লক্ষ বেকার যুবক এভাবে যদি 100টা পরীক্ষা দেয়, আর যদি তাদের 1 লক্ষ টাকা এভাবে যদি খরচ হয়, তাহলে তাহলে সরকার আমাদের জন্য কি করলো? সরকার ইউনিভার্সিটি তো আমাদের বেতন নিচ্ছে, আমার কথা হলো কম নিচ্ছে বেশি নিচ্ছে, বেতন তো নিচ্ছে, পরীক্ষার ফি নিচ্ছে। আর আপনি যদি বলেন যে এটা সরকারি দিচ্ছে, না, আপনি মানুষের ট্যাক্স আদায় করেই আপনি ইউনিভার্সিটি শিক্ষকদের বেতন দিচ্ছেন, আপনি নিজ থেকে তো আর দিচ্ছেন না। কিন্তু আমার প্রশ্ন হলো, বিশ্বের ইউনিভার্সিটিগুলো যদি তার ছাত্রদের খেয়াল রাখতে পারে, তার ছাত্রদের কর্মব্যবস্থা করে দিতে পারে, এবং সেটা টিউশনি হোক, সেটা এন্টারপ্রেনারশিপ হোক, পায়োনিয়ার হোক বা মার্কেটিং লেভেলের হোক, যে কোনো লেভেলের হোক, তারা কিন্তু মানে তারা তাদেরকে সেট আপ করে দিচ্ছে। আমাদের আমি আমার যেমন আমার আত্মীয়, উনি কানাডাতে গেছেন, উনি বিবিএ করার জন্য। অলরেডি উনি পার্ট টাইম জব করে ইউনিভার্সিটির আন্ডারে, অলরেডি বিবিএ শেষ হয় নাই, অলরেডি ইউনিভার্সিটি তাকে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছে। আমাদের কোন ইউনিভার্সিটি, 47টা পাবলিক বিশ্ববিদ্যালয়, ইমতিয়াজ ভাই আপনি আমার থেকে বেশি ভালো জানেন কোন ইউনিভার্সিটি করেছে। তো এই ক্ষেত্রে আপনার মতামতটা কি? এটা 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 সরকার স্বাধীনতা হওয়ার পরে ছাত্রদের জন্য বিশেষভাবে কর্মমুখী শিক্ষা, কর্মব্যবস্থা বা চাকরি ব্যবস্থা, এই যে আজ অধপতন, এই যে আজ অপ্রতুলতা, এই ব্যাপারে আপনার মতামত কি ভাইয়া? আসলে সুন্দর একটা কথা বলেছেন, যে সত্যি প্রথম বলেছেন যে আসলে আমাদের দেশের মেধাগুলো পাচার হয়ে যাচ্ছে। মানে মেধা পাচার হবে না কেন, এর একটা মাত্র মানে মানে কিছু অথেন্টিক যুক্তি তুলে ধরছি। যেমন মনে করেন আমি ঢাকা ভার্সিটি লেখাপড়া করছি, এমফিল করছি, আমি পিএইচডি করার জন্য দেশে বাইরে যাব, রাইট। তো আমি দেশকে ভালোবাসি, যার ধরুন আবার দেশে ফিরে আসবো, রাইট। পিএইচডি করার পর দেশে ফিরে এসে যদি গভর্নমেন্টকে বলি যে আপনার কোন একটা জায়গায় আমি গভর্নমেন্টকে সার্ভিস দিতে চাই, রাইট, আমাকে কোন একটা ক্ষেত্র দেন, সুযোগ করে দেন। আমাদের এই গভর্নমেন্টে এই পিএইচডি ধারীদের মানে সুযোগ করে দেওয়ার জন্য কোন ক্ষেত্রটা রাখছে? কোনো ক্ষেত্র নেই। যখন আমি পিএইচডি করে এসে আমার যোগ্য জায়গাটা আমি এখানে কোনো সার্ভিস দিতে পারবো না, তখন আমার মধ্যে একটা আক্ষেপ কাজ করবে। রাইট। যেন যখন দেখবো যে আমি এমন একটা ওর জব আমার কপালে জুটলো যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, দেন তখন আমি কি করব, যে না, এই দেশে থাকা যাবে না। তখন আমি যে কোনো ওয়েতে আমার এই মেধাকে প্রপার ইউটিলাইজ করার জন্য, কাজে লাগাবার জন্য আমি বহির্বিশ্বে চলে যাব। দ্যাট মিন্স এই যে মেধা পাচার হয়ে যাচ্ছে। আজ বিশ্বে দেখুন, ইংরেজরা আমাদের ভূমির দখল ছেড়ে দিচ্ছে, তাই না? কিন্তু মগজের দখল কিন্তু ছাড়ে না। তারা কিন্তু কি করতেছে, আমাদের সেই সর্বোচ্চ মেধাগুলা ওরা কাজে লাগিয়ে ওরা তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সারা বিশ্বে বিপ্লব ঘটায় দিচ্ছে। অথচ আমরা কি করছি, আমাদের মেধাগুলো আমরা আমাদের আপনি শুনে আশ্চর্য হবেন, এই যে আমরা ইউটিউবে কথা বলতেছি, ইউটিউবের লেডিটা উনি ক্যালিফোর্নিয়া, উনি আমেরিকার, কিন্তু ইউটিউব মূলত চালায় বাংলাদেশের দুইজন লোক, রাইট। তারপরে আপনার যে কোকাকোলার ম্যানেজমেন্টের প্রধান হলো বাংলাদেশের দুইজন লোক। গুগলে আপনার ইন্ডিয়ানের ওই যে উনি ছাড়া ওনার যে পরামর্শদাতা, ওনার যে মানে অর্থাৎ যে বোর্ড মিটিং হয় না, বোর্ড মিটিং এর যে সদস্যগুলো, এগুলোর প্রধান হলো বাংলাদেশের। যে স্ন্যাপচ্যাট আজকে আবিষ্কার করলো, এই স্ন্যাপচ্যাটটা তো বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে এটার মালিক কে? আমেরিকা। কিন্তু এটা সিইও কে?
বাংলাদেশি লোক। বাংলাদেশি। যে লোকটা বলেছিল যে আমি সুদূর দেশে পাড়ি দেব বেগম খালেদা জিয়া যখন শাসন ক্ষমতায় ছিলেন। তাহলে এই যে বড় বড় লোকগুলো, এগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে আমাদের বাংলাদেশ আমাদের এই যে ব্যর্থতা ওদেরকে ধরে রাখতে পারিনি। ইভেন এখনো যাচ্ছে। এখন আমাদের অনেক ফ্রেন্ডগুলা ওরা দেশের বাইরে। আজ আমার এক ফ্রেন্ড নিউ ইয়র্কে থাকে, ও পুলিশে জয়েন করছে। আমি কি অবস্থা, তোর বয়স কত, পুলিশে জয়েন করলি যে? বলে এখানে বয়স দেখে না, এখানে পারফরম্যান্স স্কিলস, আমি আমার ফিটনেস দেখে আমি সার্ভ দিতে পারবো কিনা। এটা ওরা যোগ্যতা এবং ফিটনেস, তারপর ইন্টেলিজেন্ট কোশ্চেন, মানে অর্থাৎ আইকিউ টেস্ট করে কতটুকু সে স্মার্ট। স্মার্ট। তো এখন কথা হলো যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে কর্মমুখী শিক্ষা। জি। আজ আপনি বললেন যে ওয়ার্ল্ডের এমন কিছু মানে দেশ আছে, যেমন আমি ফ্রান্সের এক বন্ধুর সাথে কথা বলি, ওরা ওদের ইউনিভার্সিটি থেকে পাশ করার আগেই ওদের কর্মক্ষেত্র রেডি থাকে যে তুমি এটা কমপ্লিট করে ওখানে জয়েন করো। আর আমাদের বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো প্রত্যেকটা থানা ইউনিভার্সিটি, 47টা পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং প্রত্যেকটা থানা ইউনিভার্সিটি সেখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তাদেরকে যে সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে দেওয়া হয়, এই সার্টিফিকেট নিয়ে তারা বিশ্বের কোনো দরবারে গিয়ে আপনি আশ্চর্য হবেন, কিছু করতে পারবে। তেজগাঁওতে একটা ম্যাথমেটিক্স করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্স করা, সে আপনার চা বিক্রি করে, আপনার নেসলে কফি বিক্রি করে, একজন ম্যাথমেটিক্স টিচার। আমি জানি ওনার থেকে কম মেধাবী টিচারও বিভিন্ন হাই স্কুল বা বিভিন্ন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। কিন্তু কোথাও না কোথাও আমাদের গভর্নমেন্টের, বা যে কোনো গভর্নমেন্ট হোক, আওয়ামী লীগ বিএনপি আমরা বুঝি না, আমরা বুঝি যে গভর্নমেন্ট, যেটা অর্থাৎ জনপ্রশাসন কর্মালয়, অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা বুঝি, সেখানে কোথাও না কোথাও ওনাকে ডিসঅনার করা হয়েছে, নেগলেক্ট করা হয়েছে, অথবা উনি ওনার যোগ্য স্থানটা খুঁজে পায়নি। তো ইমতিয়াজ ভাই, আমরা এখানে আপনার একটা ইন্টারভিউ দেখেছিলাম যে এটিএন নিউজে, ওইখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে ওই ব্যক্তিটা বলেছিল যে আমরা তো 35 আর 30-এর মধ্যে চাকরি পেয়ে গেছি। তো এখন ওনার এই যে জবটা, ওইটা তো গভর্নমেন্ট জব না, এটা একটা প্রাইভেট জব। গভর্নমেন্ট জব আপনি পেয়েছেন কিনা সেটা হলো বিষয়। এখন আমি আপনাকে, উনি আমাকে একটা হাস্যকর একটি প্রশ্ন করেছে যে যদি 30-এর আগে যদি চাকরি না পায় তাহলে এটা মানে অর্থাৎ তার যে মেধা নাই বা মেধা কম, সে এটা বুঝাতে চেয়েছিল। কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে 30-এর পরে যদি চাকরি করার, সরকারি চাকরি করার যদি ক্ষমতা না থাকে বা অ্যাপ্লাই করার ক্ষমতা না থাকে, তাহলে আজকে সারা বাংলাদেশের যে দুই প্রধানমন্ত্রী ছিল, তাদের বয়স তো প্রায় সবগুলোরই বয়স 60-এর পরে ছিল। তো তারা কিভাবে এই সরকারি চাকরি করার মতো অধিকার রেখেছিল? আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন কিনা? আসলে দেখুন, মানে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়ার দরকার। মেন কথা হচ্ছে আজ গভর্নমেন্ট সেক্টর যে চাকরিদের প্রবেশের বয়স 30, আর প্রাইভেট সেক্টরগুলো তাকে ফলো করতেছে, ব্যাংকগুলো তাকে ফলো করতেছে। তো এখন কথা হলো যে গভর্নমেন্ট সেক্টর, সেখানে মাত্র 4 থেকে 5% মানে সরকারি চাকরির যে মানে শতকরা 5% গভর্নমেন্ট জব, আর প্রাইভেট সেক্টরে কত 95%। তো অথচ এই প্রাইভেট সেক্টর কি হচ্ছে, ওই গভর্নমেন্টের কে অনুসরণ করে আজ যে তারা সার্কুলারগুলো দিচ্ছে, তাতে একটা বেকার 30 পার হওয়ার পরেই তার সমস্ত সার্টিফিকেট, অর্জিত সার্টিফিকেট সাদা কাগজ হয়ে যাচ্ছে। এই সার্টিফিকেট কোনো মূল্য নেই। তো এটি তো অমানবিক, এটা ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে নেই। আমার কথা হচ্ছে কি, আমি যে জিনিসটা নিয়ে ভাববো, এই আধুনিক বিশ্বে আমি ভেবে দেখবো যে আসলে আমি যা ভাবছি তার সাথে আধুনিক বিশ্বে সামঞ্জস্য আছে কিনা, আমি ইউনিক কিনা, আমি একাই চাচ্ছি কিনা। কিন্তু আমরা যখন এই চিন্তা আমি নিজেও করেছি যে একটা অদ্ভুত দাবি করলাম আমি একাই, যেটা বেমানান বেঢপ মনে হচ্ছে এরকম, তখন আমি সারা ওয়ার্ল্ডের দিকে তাকালাম যে ওই কান্ট্রিগুলা কি বলে। দ্যাট মিনস তখন তো না আমাদের চিন্তার সাথে চিন্তা মিল আছে। তো তখন তো আমি এটা এই জায়গায় তো আমি তখন করতে পারি না, রাইট? হ্যাঁ, আমার জায়গায় তখন আমি ঠিক আছে, তাই না? তো
তো এখন কথা হলো যে কি জানি প্রসঙ্গে ভাইয়া ভাইয়া আমি আপনার এই কথাটা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হলো একটা হাস্যকর যুক্তি, সম্ভবত হয়তোবা আপনি মানে যেহেতু ন্যাশনাল টিভি ছিল এই কারণে বলেন নাই, কিন্তু আমি এই কথাটা আপনার পক্ষ থেকে ওনাকে বলতে চাই। সেটা হলো যদি 30-এর পরে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করার ক্ষমতা না থাকে, তাহলে যে লোকগুলো 30-এর আগে ঢুকলো ওদের বয়স যখন 35 হয় তখন সরকারি চাকরি করার ক্ষমতাই থাকে কিভাবে? আমার এই প্রশ্নের কে জবাব দিবে? মানে তারা বুঝাতে চাচ্ছে যে 30-এর পরে একটা লোকের ব্রেইন ক্যালকুলেশন, ব্রেইন পারফরমেন্স কমে যায়, তার ব্রেইন স্টেবল থাকে না, আনস্টেবল হয়ে যায়, এরকম কিছু বোঝাতে চাচ্ছিল। তাই মানে তাদের কাহিনী হলো কি যে 30-এর পরে আমরা প্রৌঢ় হয়ে যাই, বৃদ্ধ হয়ে যাই। আর অথচ দেখেন যে 30-এর পরেই কিন্তু মানে মানুষের বুদ্ধিমত্তা, তারপরে এই জায়গায় যে সচেতনতা, ধীরস্থিরতা, হ্যাঁ 30-এর পরেই কিন্তু এটা বৃদ্ধি পায়, প্রস্ফুটিত হয়, ব্যক্তিত্ব মানে ডেভেলপ হয়। আর আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে উনি কিন্তু সেই 40 বছর পর্যন্ত উনি কি করেছে, উনি 40 বছর পর্যন্ত যে মানে 40 বছর হওয়ার পরে কিন্তু উনি নবুয়ত প্রাপ্ত ওহী পেয়েছিলেন। রাইট, এর আগে কিন্তু আল্লাহ ওনাকে দেয়নি। না, ঠিক আছে, এর আগে আল্লাহ দেয়নি, কারণ মানে উনি চিন্তা করেন যে 40 বছর হওয়ার পরে ওনার মধ্যে পরিপক্কতা আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন ওনাকে। হ্যাঁ, তো আর কথা হলো যে আমরা 30 পার হলেই বৃদ্ধ হয়ে যাই। 30 পার হওয়ার পর তো আমাদের অর্জনের জায়গাটা মানে আমাদের জ্ঞানের প্রসারতার জায়গাটা তো আরো বৃদ্ধি হওয়ার কথা ছিল। হয় এটা আত্মোপলব্ধি হয়, বাস্তব জ্ঞান সম্পন্ন মানুষ। আমি নিজে বুঝি যে দেখুন, আমরা যখন আমাদের যে গভর্নমেন্ট সিস্টেমটা করে দিয়েছে, সেই সিস্টেমটা হলো যে একটা পেইন দিয়েছে মাথায়, যে আমরা যখন বয়স যখন আমরা 27-28 বছরের মাস্টার্স কমপ্লিট করার পরে 3 বছর যখন থাকে আমাদের চাকরির এইজ, ওই সময়ে আমাদের সাবজেক্টের পড়া আর চাকরির পড়া কিন্তু এক থাকে না। যার দরুন আমরা প্রচুর পরিমাণে স্টাডি করার পরে একটা মাথায় পেইন কাজ করে যে আর যদি 30-এর মধ্যে না হয় আমার লাইফ শেষ, আমি ধ্বংস। কিন্তু অন্য বিশ্বের অন্যান্য দরবারে এই চিন্তাগুলো ছাত্রদের করতে হয় না। তখন কি করে সে প্রথমত মানে হতাশায় ভুগে, ফ্রাস্ট্রেশন তাকে ঘিরে ধরে। দ্বিতীয়ত যখন 30-এর মধ্যে তার মেধা দিয়ে চাকরি না পায়, তখন সে নিয়োগ বাণিজ্যে আশ্রয় প্রশ্রয় নিয়ে অসৎ পথে হলেও সে কি করে চাকরি পাওয়ার চেষ্টা করে। তার তো উপায় নাই, সার্টিফিকেট তো সাদা কাগজ হয়ে যাবে, আমার তো কোনো মূল্য থাকবে না, আমি তো অচল পয়সা, কি এমএ পাস করলাম, কি করলাম, মানে এটার কোনো মূল্যই থাকবে না, কোনো মূল্য থাকবে। তখন সে কি করে বাধ্য হয়ে সে ওই নিয়োগ বাণিজ্যের আশ্রয় নিয়ে সেখানে একটা অসৎ পথ অবলম্বন করে জীবনের মানে সবচেয়ে বড় যেটা মানে কি বলবো উদ্দেশ্য বা লক্ষ্য, সেটাকে অসৎ পথেই ভুলণ্ঠিত করবে শুরু করে দেয়। তো এখন এই যে লক্ষ লক্ষ ছাত্ররা, আমি যদি অসৎ পথে একটা মানে জীবনের উপায় খুঁজে বের করি চলার, তাহলে আমি ওই জায়গাতে বসে আমি নিজে কি করব? তাহলে দেখুন, এমন সিস্টেম গভর্নমেন্ট আমাদের করে দিয়েছে যে আমরা ওই দিকগুলোতে যেতে বাধ্য হচ্ছি, তাই না? তো যদি এই সুযোগটা অবৈধ থাকতো তাহলে কিন্তু অন্তত এই কাজগুলো হতো না, এই পেনটা তার মাথায় কাজ করতো না। হ্যাঁ, সে কিন্তু সহজভাবে, যেমনটা আমি মনে করি বাংলাদেশে যারা নারী শিক্ষার কথা বলতেছে, আমাদের দেশের নারী প্রধানমন্ত্রী, নারী স্পিকার, নারী বিদ্রোহ নেত্রী, তাই না? অথচ আজ নারীরা এরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, কিন্তু আপনি দেখেন শতকরা কতজন নারী লেখাপড়ার উপর ভিত্তি করে তারা তাদের মানে কর্ম জীবন বা ওই মানে ওই পর্যায়ে যেতে পারছে, তারা কিন্তু গৃহিণী বেশি হচ্ছে। আজ যদি এই দক্ষ এই মেয়েগুলা যে লেখাপড়া করতেছে, জ্ঞান অর্জন করতেছে, ঠিক 28-29 এর মধ্যেই কিন্তু তাদের বিয়ে হয়ে যায়, ওই সময় কিন্তু তারা লেখাপড়া করার কোনো স্কোপ পায় না। আজ একটা মেয়ে বিয়ে হওয়ার পরে সন্তান হলো, একটা সংসার পেল, তখন সে রিল্যাক্স। তখন যদি সে তার মানে
মেধাটাকে খাটাবার জন্য একটা ক্ষেত্র খুঁজে নেয়, হ্যাঁ। সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? কিন্তু সেই তখন তো সে বিসিএস দেয়, সমস্যাটা কোথায়? কিন্তু সেই ক্ষেত্রটা তো বাংলাদেশ তৈরি করে নাই, করে দিচ্ছে না তো। বিশ্বের বুকে কিন্তু আছে এটা। বিশ্বের বুকে আছে। বাচ্চা নেওয়ার পরে তাহলে আজ বাচ্চাটা দেখুন, বড় হলো, সে হ্যাঁ, কিন্তু চাকরি করতেছে। আজ দেখুন আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, স্পিকার, মাননীয় স্পিকার নারী, তারপরে বিদ্রোহ নেত্রী নারী, অথচ এই নারীদেরই আজ এখানে অধঃপতন। মানে বঞ্চিত করা হচ্ছে, অবহেলিত তারা। অবহেলিত তারা। আজ লক্ষ লক্ষ নারীরা ওই ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারে, কিন্তু তারা তাদের যে যে মেধা, যে দক্ষতা, সেটা কাজে লাগাতে কাজে লাগাতে ব্যর্থ তো হচ্ছে। আমরা এটা আসলে- জাতির জন্য আসলেই মানে আমি মনে এটা করি যে লজ্জাস্কর। এটা লজ্জা বলতে এটা একটা মানে অপূরণীয় ক্ষতি বলা যায়। অপূরণীয় ক্ষতি, আনবিয়ারেবল। যাই হোক, আমি ইমতিয়াজ ভাই, আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এখন আমরা অনেকবার দেখেছি এটাকে সংসদে উত্থাপন করা হয়েছে, এমনকি এর মধ্যখানে একটা প্যাকেজও দিয়েছিল 32 বছর, এই কয়েক মাসে মানে এর ভিতরে চাকরির অ্যাপ্লাই করতে হবে, বা এর ভিতরে যদি সার্টিফিকেটের বয়স 32 হয় অ্যাপ্লাই করতে হবে। এ নিয়েও আপনারা আন্দোলন করেছেন। সর্বশেষ যে 27 তারিখ যে আন্দোলনটা আপনারা করেছেন, সেটা তো আমরা লক্ষ্য করেছি, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বিভিন্ন জায়গায় আপনারা গিয়েছেন। এখন আপনারা ফাইনালি আপনাদের যে সাধারণ ছাত্র পরিষদের যে কমিটি রয়েছে, কিছুদিন আগে আমরা দেখলাম যে বিপি নুরু ভাই অনেক সুন্দর কথা বলেছেন, আপনাদের পক্ষে কথা বলেছেন। আমরা এই ভিডিওটি রেকর্ড করেছি, এমনকি এটাতে ইউটিউবে আমরা আপলোড দিয়েছি। ওনার বক্তব্য আপনাদের কে সমর্থন করে। তো এখন ফাইনালি আমরা সারা বাংলাদেশকে আপনার মাধ্যমে জানাতে চাই আপনাদের মূল লক্ষ্য কি, আর এটাকে কবে নাগাদ আপনারা এটাকে ফলপ্রসূ করবেন। কারণ কিছুদিন আগে আমার ইউটিউবে কমেন্ট এসেছে, ভাই আর কবে, আর কত অপেক্ষা করতে থাকবো। ফাইনালি আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, এবং সরকারের যে এমপি মন্ত্রীর সাথে, যে মোশাররফ ভাইয়ের সাথে, যে মহোদয়ের সাথে আপনাদের যে যোগাযোগ পরিচয়, সর্বশেষ আপনাদেরকে তারা কি রেজাল্ট দেন? আমরা দেখেছি যে আপনি নারী স্পিকার, আপনাদের যে বৈঠকটা, যে কমিটিটা, ওইটা নারী স্পিকার আমাদের ওনার সাথেও কথাবার্তা বলেছে, আমরা দেখেছি। এখন আপনাদের ফাইনাল যে কর্মসূচি, সামনে যে কর্মসূচিটা আসছে, এটার ম্যানিফেস্টো কি এবং কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন, সেটাই আপনার মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই। আসলে ধন্যবাদ। এখন আমি যে জিনিসটা আজকে সবার উদ্দেশ্যে তুলে ধরতে চাচ্ছি, সেটা হলো, দেখুন আমাদের ওই দাবি আদায়ের একমাত্র মানে জায়গা হচ্ছে রাজপথ। প্রত্যেকটা দাবির সমাধান রাজপথেই হয়েছে, 3500 রাজপথেই সমাধান হবে ইনশাল্লাহ। তো এই জন্য দেখুন, দাবি কেন্দ্রিক আমরা কোথায় যাইনি। মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে এই দাবি নিয়ে আমরা আলোচনা করিনি, যাইনি। সংসদ থেকে শুরু করে মন্ত্রিপরিষদের বৈঠক থেকে শুরু করে কোথায় যা বাকি আছে। তো এখন সত্যি আমরা ক্লান্ত, পরিশ্রান্ত। তারা নির্বাচনী ইশতেহারে ওয়াদা দিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। তো এটা লক্ষ্য করে ছাত্র সমাজ ফুঁসে আছে যে তারা একটা আশা নিয়ে ছিল, যেহেতু গভর্নমেন্ট ইশতেহারে দিয়েছে, এটা হয়তো রেজাল্ট চলে আসতেছে, সময়ের ব্যাপার। কিন্তু সেই 18 সাল আজ 22, আগে নির্বাচন কমিশন গঠন হলো, কিন্তু আমাদের দিকে কোনো ভ্রুক্ষেপ করলো না। এটা লক্ষ লক্ষ ছাত্র সমাজ এটা নিয়ে বিক্ষুব্ধ। আমরা খুব কাছ থেকে দেখছি, তারা খুবই পরিমাণে ফেড আপ এই গভর্নমেন্টের উপর, যে অন্তত আমরা কি অপরাধ করেছি, আমাদের সেই ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত করলো কেন। মানে এটা নিয়ে এখন বর্তমানে কোনো কথাই হচ্ছে না। হ্যাঁ, এটা নিয়ে যখন আমরা এই যে যেমন 27 তারিখে অথবা 16 তারিখে যে নীলক্ষেত এবং মিরপুর অবরোধ করা হয়েছিল, সেখানে 5-7 হাজার মানে স্টুডেন্ট তাদের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে এসেছিল, আপনারা দেখেছেন। সেখানে পুলিশ আমাদের উপর ব্যাপক লাঠিচার্জ করে গ্রেফতার করে। এই সাহসটা পেল কোথায় একজন ছাত্র উপরে আঘাত করে? আমি এই জিনিসটাই ওই যে রমনা থানার যে এডিসি উনি যখন আসলো, আমি তখন বললাম, দেখুন আমাদের গভর্নমেন্ট ওয়াদা করেছে নির্বাচন ইশতেহারে, 4 বছর অতিক্রম হয়েছে, গভর্নমেন্ট দেয়নি, এজন্য আমরা তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য রাজপথে আসছি, আর আপনারা আমাদের উপর লাঠিচার্জ করছেন। কোন অপরাধে? কতটা অমানবিক! আমরা কি কোনো ভাঙচুর করেছি? না। আমরা কি কোনো দেশের ক্ষতি করেছি? না। তাহলে কেন এই অমানবিক আচরণ এই ছাত্র সমাজের উপর? এই ন্যায্য অধিকার নেতা রাজপথেও দাঁড়িয়ে কথা বলতে পারবে না? এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। মিটিং মিছিল এবং রাজপথে আমাদের দাবিগুলো বলা আমাদের সাংবিধানিক অধিকার। তাহলে এই সাংবিধানিক অধিকার তারা হরণ করছে। হ্যাঁ, কত নিঃশংস, কত অমানবিক এই কাজগুলো করতে পারে। এই জন্য আমি মনে করি যে দেখুন, যে আমরা
ওই আমাদের নেতাকর্মী সবাইকে বলে দিছি জি জি যে তোমরা দাবি নিয়ে সংসদের দিকে তাকিয়ে থাকবে না, জি, ওই দাবি নিয়ে মন্ত্রী পরিষদ দিকে যাওয়ার দরকার নেই, যার কারণে কোনো এমপি মন্ত্রীর সাথেও দেখা করার দরকার নেই। দরকার নেই। কারণ আমরা চূড়ান্তভাবেই মানে সিদ্ধান্ত নিয়েছি জি যে এই গভর্নমেন্ট কখনোই জি, রাজপথ ছাড়া, রাজপথ থেকে আদায় না করা পর্যন্ত কোনো এই দাবি অধিকার- তারা কোনো মিটিংয়ে, কোনো মন্ত্রী পরিষদের বৈঠকে হুম, বাস্তবায়ন তারা করবে করবে না। না। এটা আমরা এখন 100-তে 100। 100 কারণ আর কত, আর কত, আর কত, আপনি যে বললেন না লিখছে আর কত, আসলে তাকে বলি আর কত। আর কত তো যাই হোক, আমার মনে হয় আর বেশি দিন সময় আমরা নেব না। নেব না। আমরা যারা আমার বক্তব্য শুনছেন, জি আমার কথা শুনছেন, তাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই, দেখুন কোটা সংস্কার আন্দোলন আপনারা দেখেছেন যে যখন এর ব্যাপকতা হলো সারা দেশব্যাপী, জি জি, তখন গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাস্তায় চলে এসেছিল, রাইট, শাহবাগে এসে বলেছিল জি। এই তোমরা আন্দোলন থামাও, হুম, আমরা এটাকে বাস্তবায়ন করে দিব। হ্যাঁ, কিন্তু তারা তখন আন্দোলন থামায়নি, তখন রাজপথে ওরা থেকেই। বসেছিল, হুম। রাজু ভাস্কর্যের সম্মুখে লক্ষ লক্ষ ছাত্র সমাজ হ্যাঁ। রাজপথ থেকে যখন বসেছিল তখন সংসদে ঘোষণা হয়েছে, জি। তা রাজপথ থেকে সরে গেছে। সরে গেছে। ইতিহাস আমরা দেখেছেন, আমি ওখানেই ছিলাম। ছিলাম। তো এখন কথা হলো যে একটা বিষয় আমার মনে পড়ে গেল এই সময়ে, জি জি, তার কথাটাই সত্যি হলো, যখন প্রথম দাবিটা এই মহান জাতীয় সঙ্গীত উত্থাপন হয়, জি জি, ওই সময় আমি দর্শক গ্যালারিতে বসা ছিলাম সংসদের, আমরা 10-20 জন। আমরা তখন অতটা ভাবিনি যে যেহেতু সংসদে উঠছে হয়তো বা দাবি আজকে হয়ে যাবে, এরকমটা ভেবেছিলাম। জি জি, তো ওই সময়ে মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফ সাহেব, উনি মারা গেছেন। জি, হ্যাঁ, তো উনি বলেছিলেন যে দেশে এমন কোনো অরাজকতা সৃষ্টি হয়নি যে তোমাদের দাবি মেনে নিতে হবে। হা। আজ মানে এটার অর্থ কি বুঝাইলো? হ্যাঁ, মানে অর্থাৎ আমাকে তাহলে ভাঙচুর করতে হবে, রাস্তা অবরোধ করতে হবে, দেখেন। আন্দোলন করতে হবে, এই কারণ এটা করলে আপনারা দাবি পূরণ করবেন। উনি কথাটা বলার পরে আমি তখন হ্যাঁ। ওই জায়গায় বসা, আমি স্তব্ধ হয়ে গেলাম, নিথর। ও মাই গড, ও মাই গড। আজ এতদিন পরে তার কথাই মনে পড়লো, রাইট। বা আজ এতদিন পরে, কারণ আমরা যেটা কালচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম এই বাংলাদেশে, Right. যে এই বাংলাদেশে অহিংস পদ্ধতিতে দাবি আদায় করা সম্ভব, এই কালচারটা প্রতিষ্ঠা করার জন্য আজ থেকে প্রায় 7-8টা বছর কি পরিমাণ পরিশ্রম করে আপনারা যাচ্ছি করছেন, এটা আমরা দেখছি। একটা কালচার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আসলেই বাঙালি, আমার মনে হয় যে আমরা ওই জায়গাতে নেই। আমরা যে জায়গাতে আছি, আজ ওই সৈয়দ আশরাফ সাহেবের কথাই মনে পড়ে গেল যে দেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হওয়ার দাবি মানে নিতে হবে। তাই সম্মানিত বেকার সম্প্রদায়, সম্মানিত বেকার সম্প্রদায় বা ছাত্র সমাজ, আপনাদের উদ্দেশ্যে বলছি যে যেহেতু আমাদের ন্যায্য অধিকার এটা, এই দাবির যৌক্তিকতার কথা আপনাদের নতুন করে আর বলছি না, আপনারা জানেন এটা নিয়ে পিএইচডি করার মতো হয়ে গেছে সবার। হ্যাঁ, পিএইচডির মতো হয়ে গেছে, সবাই জানে, এটা যৌক্তিকতার কথা ছোট বড় আবাল বৃদ্ধ সবাই, কারণ বেকার এখন কর্মজীবী সবাই জানে। একজন রিকশাওয়ালাও বলে যে এই দাবি দেয় না কেন, দেয় না কেন। তখন আমি মোটামুটি নিজেকে ভালোই লাগে যে না, আমরা মেসেজটা রিকশাওয়ালা কোন কুহরে পৌঁছে দিতে পারছি, কিন্তু গভর্নমেন্ট বধির এই তার কানে পৌঁছার পরও না, ওনার কানে পৌঁছে দিয়েছি। কিন্তু ওই যে একটা কথা আছে না, শুনিও শুনে না, দেখিও দেখে না, জেগে থেকেও যে ঘুমায় তাকে তো জাগানো যায় না। রাইট। তো আমরা ওটাই তাদেরকে জাগাতে পারি না, কারণ ওরা জেগে জেগে ঘুমাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে দেখুন, আমি সবার উদ্দেশ্যে এটুকু বলতে চাই, আমরা মোটামুটি প্রত্যেক জেলায় কথা বলছি, ঢাকার 42টি মডেল থানায় কথা বলতেছি যে দেখুন, আমরা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করি, আমরা তো দেশে অরাজকতা সৃষ্টি করতে চাই না, যেন গভর্নমেন্ট ঠিক ওরকম ভাবেই নেমে এসে, নীতি নির্ধারক নেমে এসে তোমরা আন্দোলন থামাও, আমরা তোমাদের দাবিটা বাস্তবায়ন করে দিব এবার, এবং দিব না ঘোষণা দিচ্ছি। আমি আবার বলছি, সৈয়দ আশরাফ সাহেবের উদ্ধৃতি দিয়ে বলছি যে উনি যেভাবে বলেছিলেন অরাজকতা সৃষ্টি করতে, কিন্তু আমরা অরাজকতা সৃষ্টি করতে এখনো চাই না। আমরা চাই যে বিগ পার্টিসিপেশনের মাধ্যমে
এক গণ আন্দোলনের মাধ্যমে এক গণজোয়ার সৃষ্টি করে এই গণ দাবিটি রাজপথ থেকে আদায় করে নিতে, এবং সেই গণ আন্দোলনের জন্য আমরা ছাত্র সমাজকে, বেকার সম্প্রদায়কে, যারা বঞ্চিত, উপেক্ষিত, লাঞ্ছিত এবং যাদের অধিকার হরণ হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একবার ভেবে দেখুন, যারা ছাত্রদের লিডার তারা আপনার দাবি নিয়ে রাজপথে আর কখনো আসবে না, এবং তারা ওই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ব্যস্ত। তারা আপনার অধিকারের কথা বলবে না। যার দরুন আমরা কিন্তু সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আন্দোলনের সূত্রপাত করেছি। আমাদের আন্দোলনের অর্জন নেই এটা বললে ভুল হবে। আমাদের আন্দোলনের জন্যই আজ সেশন জট কমে গেছে। আমাদের দাবি বৃদ্ধি করে দেয়নি, সেশন জট প্রেসারকেট করে কমিয়ে দিয়েছে। যদিও এখন সেশন জট আর এখন আবারও ভয়াবহ রূপ নিয়েছে। যে আমি দেখলাম 1 বছরে মাস্টার্স 3 বছরে পাস করেছে। 7 কলেজের সেশন জটের অবস্থা ভয়াবহ। আজ ক্লাস 5 থেকে মাস্টার্স পর্যন্ত সকল ছাত্র সমাজ ক্ষতিগ্রস্ত। 3 থেকে 2.5 বছর সেশন জটে তারা আক্রান্ত। এই যে ক্ষতি, এটা পুষিয়ে দেওয়ার জন্য চাকরিদের প্রবেশের বয়স বৃদ্ধি ছাড়া কোনো উপায় নেই, বিকল্প ওয়ে গভর্নমেন্টের নেই। হ্যাঁ, কারণ এরা ক্ষতিগ্রস্ত। এই জন্য আমি মনে করি যে দেখুন, নিজে উপলব্ধি করুন, নিজে আপনার নিজস্বতা, স্বকীয়তা, এই জিনিসটাকে আপনি একটু রিয়েলাইজ করার চেষ্টা করুন যে আমি ক্ষতিগ্রস্ত, আমার অধিকার হরণ করা হয়েছে, আমি বঞ্চিত। আপনি একটা সাধারণ ছাত্র হিসেবে যদি আপনি মনে করেন যে আমাদের অধিকার হরণ করা হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত, এইটুকু উপলব্ধি করার ক্ষমতা কি আপনার নেই? যদি হয় তাহলে তো আপনার উচিত, যেহেতু আপনাদের লিডাররা তারা রাজপথে আপনাদের কথা বলবে না, কারণ তাদের পা ওই দলীয় শিকলে বাঁধা। এখন আমাদের কথা আমাদেরই বলতে হবে, রাইট? এই জন্য আপনি সচেতন হয়ে আবারও যখন আমরা বৃহৎ একটা গণ আন্দোলনের ডাক দিব, সেই আন্দোলনে অন্তত একটা দিনের জন্য সমবেত হন, এবং আমরা সেই প্ল্যান নিয়ে এগুচ্ছি। আর আমি বিশ্বাস করি যে সেই দিন যারা আজ বধির, যারা আজকে অন্ধ, যারা আমাদের দেখেও দেখে না, শুনেও শুনে না, ওই ব্যক্তিগুলা এই রাজপথে নেমে আসবে আমাদের দাবিটি পূরণ করে দেওয়ার জন্য, এবং তার অপেক্ষায় আমরা আছি, এবং সামনে হবে ইনশাআল্লাহ। যদি আপনি এই গণ আন্দোলনের সাথে সম্পৃক্ত হন, গণ আন্দোলন অ্যাটেন্ড করেন এবং আত্মসচেতন হন, অধিকার বঞ্চিত হয়ে আপনি অন্তত ঘরে বসে থাকবেন যে আমি অধিকার বঞ্চিত বা আমাকে তারা দিল না। আরে ভাই, নিজের অধিকার নিজে আদায় করে নিতে হবে, কেউ আপনাকে অধিকার দিবে না। আর যদি এরকম মানবিক কল্যাণ রাষ্ট্র হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আমরা সেই রাষ্ট্রে বসবাস করি না। এই জন্য আমাদের অধিকার আমাদের রাজপথ থেকে আদায় করে নিয়েই আমাদের বাঁচতে হবে, এবং আমাদের লাইফকে আমাদের লাইফটাকে সিকিউর বা সুসংগঠিত করতে হবে, বা আমাদের লাইফকে ডাইনামিক করতে হবে। এই জন্য আমি মনে করি যে আপনারা যারা যেখানে থাকুন না কেন, আপনাদের উদ্দেশ্যে এটুকু বলি যে সামনের সেই গণ আন্দোলন যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে, হয়তো আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে আমরা ডাক দিব, আপনারা অন্তত এই গণ আন্দোলনের বিষয়টা একটু ব্যতিক্রমভাবে, স্পেশালিভাবে দেখে, আর এই আন্দোলন যেন দীর্ঘায়িত না হয়, এবং সেই আন্দোলনের যেন আমাদের শেষ আন্দোলন হয়, এবং সেই আন্দোলনের জন্য সেই রাজপথে যেন আমাদের সেই ন্যায্য অধিকারটি আদায় করে নিয়ে রাজপথ থেকে ঘরে ফিরতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমতিয়াজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় এখানে দেওয়ার জন্য। আমি ইমতিয়াজ ভাইয়ের সাথে শেষ করব, সেটা হলো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু জানি অতি শীঘ্রই আমরা আমাদের সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে যে আন্দোলনটা ডাক দিচ্ছি, আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করব ইমতিয়াজ ভাইয়ের সাথে যে আসুন একদিনের জন্য হলেও এই ইমতিয়াজ ভাইয়ের আন্দোলনে যোগদান করুন। আপনার ছেলের জন্য যোগদান করুন, আপনার মেয়ের জন্য যোগদান করুন, আপনার ভাইয়ের জন্য যোগদান করুন, আপনার ভাতিজার জন্য, আপনার ভাগিনার জন্য যোগদান করুন। কারণ কোরআনে একটি কথা রয়েছে, আমি ওই জাতির ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন করি না যে জাতি যতদিন পর্যন্ত সেই নিজের ভাগ্য পরিবর্তন করে না, অর্থাৎ চেষ্টা করে না। তাহলে আপনি
আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার বাবা, আমার ভাইয়ের জন্য, ভাতিজার জন্য যদি এই আন্দোলনে যোগ প্রদান না করি, আমি যদি এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে না যাই, তাহলে আমাদের অধিকার আদায় কখনো হবে না। তো আশা রাখি আপনারা অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, এমনকি লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত কি, আপনাদের পরামর্শ কি। আমরা এগুলো আমাদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের মাঝে তুলে ধরবো। ইনশাল্লাহ সেই কমেন্ট, সেই পরামর্শ ভিত্তিক আমরা আমাদের আন্দোলনে এগিয়ে নিয়ে যাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।